আমরা দেখলাম যে নির্বাচনের পরে শেখ হাসিনার একটা অডিও ফাঁস হয়েছে। সেখানে শেখ হাসিনা বলতেছে যে যারা যারা ওই যে ভোটের আগে গিয়ে পাটা ধরে বিভিন্ন আশ্বাস দিয়েছিল তারা এখন বিশ্বাসঘাতকতা করছে এবং ক্ষমতা আসার পরে বিশ্বাসঘাতকতা করছে। এখন এই কারা যে ধরলো, কারা যে ভোট কালেকশন করে ক্ষমতায় আসলো, এটা তো এখন জাতির কাছে ক্লিয়ার। তো এই জন্য এই কথা বলে ওনাদের ভোট কবে 51% ছিল এবং সব ভোট ওনারা ইয়াতে পেয়েছে। আর হচ্ছে যে যারা জামাত ইসলামী যে 43% ভোট পেয়েছে, ওনারা শুধু হার পক্ষে ভোট দিয়েছে। আর 43% জামাত এবং বিরোধী দল জোট মিলে যদি 43% পায়, সেগুলো যোগ করলে তো ভোটের পার্সেন্টেজ হয়ে যাওয়ার কথা কত, 93% হয়ে যাওয়ার কথা। কিন্তু ওখানে তো হচ্ছে 69%। বিএনপির সবাই হাতে ভোট দিয়েছে। এখন ধরলাম সবাই দিয়েছে। এখন ধরেন হাবিবুর রহমান ভাই, হাবিব ভাইও দিয়েছে, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও দিয়েছে। তারেক রহমান দিয়ে এখন তার ভোটকে তিনি অস্বীকার করতেছেন যে আমার এই ভোট দেওয়া ঠিক হয় নাই, আমি ভোট না বুঝিয়ে দিছি। কারণ হচ্ছে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন না, ওখানে যে ইয়াতে প্রশ্নগুলো ছিল গণভোটে, স্বরাষ্ট্রমন্ত্রী বললে কি আপনি ইয়ার কথা বলবেন না, সরকারের কথা বলবো না, কার কথা বলবো? তো সেখানে যে 4টা প্রশ্ন ছিল সেগুলো পড়তেও নাকি উনি শেষ করে পারেন না এবং অনেক সময় দরকার, বুঝতেও পারেন না। তখন স্বরাষ্ট্রমন্ত্রীও বুঝেন না। এখন ধরেন বাংলাদেশে গণভোটের যদি আপনি ইতিহাস করেন, ধরেন গণভোটের ইতিহাস চালু করছে কে? জিয়াউর রহমান। এবং সেই সময় গণভোটের প্রশ্নে কি ছিল? আপনারা কি জিয়া রহমানের নীতি এবং আদর্শের সাথে আপনি অনুসৃত পদ্ধতির সাথে একমত কিনা? কোথায় নীতি, কোথায় আদর্শ, কি কাজ যা করছেন সব কোথায় লেখা ছিল, সেটা কোন আমরা আজকে একটু অপরাধের প্রসঙ্গ নিয়ে আলোচনা করি, সেটা জায়গাতে বলি অন্য একদিন আমরা এটা নিয়ে আলোচনা করতে পারবো। এটা বলুন যে এই অপরাধ এখন আসি ওনারা যে প্রথম দিনেই ধরেন আপনি সেখানে প্রশ্ন ছিল, 4টা প্রশ্ন ছিল, সেগুলো 58% মানুষ ভোট দিয়েছে, 68% মানুষ ভোট দিয়েছে। কিন্তু সে ভোট দেওয়ার পরে এখন ওনারা এসে বলতেছেন যে না, ওখানে কিন্তু প্রক্রিয়াটা লেখা ছিল কিভাবে এটা বাস্তবায়ন হবে, সংবিধান সংশোধন কমিশনের কথা লেখা ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে কিনা এটা বলুন, এটা বলুন। কিন্তু সেটা এখন আসি উনি বলতেছেন আপনি পেশায় আইনজীবী, আইনের প্রয়োগের জায়গাটা কিভাবে নিশ্চিত করা যায়? আমাকে একটা কথা বলতেন, আপনি গণভোটের বিষয়টাকে আপনারা অন্যভাবে নেন না। 69% মানুষ ভোট দেওয়ার পরে আপনি আসি বলতেছেন যে আমি ওইটার সাথে নাই, আমি যে ক্ষমতায় দিছে, আমি যে প্রধানমন্ত্রী হয়েছি, আমি এটার সাথে আছি। তো এক বাবার 2 সন্তান, আপনি একটাকে নাজায়েজ বা জারজ বলে দিলেন, আর একটা আপনার সন্তান বলে কোলে তুলেন, এটা তো সুযোগ নাই। জারজ হলে দুইটাই হবে। মাহফুজ ভাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কিভাবে করা যাবে? শুরু থেকে শুরু করলে বিএনপি আসে ক্ষমতা, মানে জায়গা মতো আসে পানি গোলা করে, যখন আর বাঁচার উপায় থাকে না। ওই 91 সালও দিয়ে তত্ত্বাবধায়কের আন্দোলন করে 3 দল মিলে সরকারে আসলেন। সরকারে আসে বলে যে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাই, অত আমি তত্ত্বাবধায়ক মানি না। সেই তত্ত্বাবধায়ক আবার আনলেন, কিন্তু 2টা ভোট করতে হয়েছে এবং সেই জায়গাতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হয়েছে। এই জন্য ওই পরিণতি, ওই যদি জিদ ধরে থাকেন যে না করবেন না, ওনারা ওনাদের মতো করে করবেন। ঠিক আছে মাহফুজ ভাই, এটা একটু বলুন, ছোট করে, সময় নাই, যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কিভাবে সম্ভব? কয়েকটা পরামর্শ রাখুন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব হচ্ছে যে আইনকে আইনের গতিতে চলতে দিতে হবে। আইনকে আমরা আমাদের সংবিধান, 72 সংবিধান বলেন আর অনেক কিছু বলেন, আমরা স্বাধীন বিচার ব্যবস্থার কথা আমাদের আর্টিকেল 22 বলা আছে। কিন্তু সেই স্বাধীন বিচার ব্যবস্থা আমরা কি এখন পর্যন্ত, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, এতদিন তো দেশ স্বাধীন করছেন, সেই বিচার ব্যবস্থা কি এখনো স্বাধীন হয়েছে? আজকে সুপ্রিম কোর্ট সচিবালয় যে মানে আলাদা স্বতন্ত্র সচিবালয় করার কথা ছিল, সব কিছু রেডি, হঠাৎ করে আসে সেটা বাতিল করে দিলেন। তাহলে আপনি কিভাবে মনে করেন এটা আমরা বুঝতে পেরেছি? এটা একটা অভিযোগ আছে যে কোন অপরাধীরা খুব দ্রুত সময়ের মধ্যে জামিনে বের হয়ে যাচ্ছে। কি কারণ? আপনি তো কোর্টের মানুষ, আপনি তো আইনজীবী, কারণটা কি একটু বলুন। দ্রুত বের হয়ে যাচ্ছে এখানে ধরেন আইন তো আইনের মানে অপরাধ তো 2 ধরনের। এখন আমাদের দণ্ডবিধিতে এটা আছে, বা হচ্ছে যে আমাদের ফৌজদারি কার্যবিধির মধ্যেও আছে, লেখা আছে যে হচ্ছে যে আপনার জামিনযোগ্য অপরাধ, জামিন অযোগ্য অপরাধ। তো এখন জামিনযোগ্য অপরাধে তো সে জামিন পাবে। আপনি তো একজন মানুষকে আজীবন হচ্ছে আপনার কারাগারে বন্দী রাখতে পারবেন না। যদি জামিনযোগ্য অপরাধ হয় সে জামিন পাবে। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রেও কিছু কন্ডিশন দেওয়া আছে। যদি সে কি হয়, অসুস্থ হয়, যদি সে নারী হয়, যদি সে বয়স্ক হয়, না আইনগত প্রক্রিয়ার বাইরে, একটা আইনগত প্রক্রিয়ার বাইরে কোনো অদৃশ্য হাত আছে? অদৃশ্য হাত আছে। আপনি দেখবেন এখানে ফোন যায় সরকার দলের পক্ষ থেকে, মন্ত্রীদের পক্ষ থেকে, এমপিদের পক্ষ থেকে। তো সেখানে আইন বিচারকটাই যে আপনি বিচার করতে স্বাধীন হতে দিচ্ছেন না। আপনি তো আজকে যদি সে আপনার কথা অনুযায়ী যদি জামিন না দেয়, কালকে তো আপনি তাদেরকে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি পাঠাবেন।
তো সে বেচারাকে আপনি আনি ইয়াতে মন্ত্রণালয় হচ্ছে সংযুক্ত করে রাখবেন, ওএসডি করে রাখবেন, তাহলে সে তো তার স্বাধীনভাবে বিচার প্রয়োগ করতে পারতেছে না। আর আমার সাইদ ভাইকে আমি একটু বলি, সাইদ ভাইয়ের সাথে, সাইদ ভাই হচ্ছে যে আইন বিচার সব কিছু নিয়ে বললেন, কিন্তু দেশের এই যে পরিস্থিতি খারাপ হওয়ার ক্ষেত্রে ভাই বলেন, ভাই একটা জিনিস জানেন, ব্যক্তির নামও বললেন, কত পার্সেন্ট নিয়ন্ত্রণ সবই জানেন, কিন্তু এটা নিয়ে কোনো রিপোর্ট কি করছেন? রিপোর্ট না হলে তো কোনো ইয়া কি করছেন? করবেন না, কারণ হচ্ছে যে এই যে সাংবাদিকতা, বাংলাদেশের সাংবাদিকরা সরকারকে তুষ্ট করার জন্য এবং তেল মারার জন্য যে অভ্যস্ত আমরা দেখতেছি, সেই তেল মারি এবং সেই সুবিধা ভোগ করার কারণে তাদের যে বাংলাদেশের ফোর্থ কলাম বা হচ্ছে যে চতুর্থ স্তম্ভ হিসেবে যে ভূমিকা রাখার কথা, সেই ভূমিকা না রাখার কারণে সরকার ওই